আসলে যে ঘটনাটি ঘটিয়েছে আমার কাছে মনে হয়েছে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে একটি সরকারের পতন হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আরো বড় ধরনের বৈষম্য সৃষ্টি আরেকটি প্রক্রিয়া এখন শুরু হয়েছে আমার কাছে মনে হয়েছে। বাংলাদেশে সবচেয়ে ভালনারেবল জনগোষ্ঠী আমরা আদিবাসীরা নানা প্রকার দমন পীড়ন নির্যাতনের শিকার। প্রতিদিন ভূমি হারাচ্ছে আদিবাসীরা। আমার সমতলে শান্তি নেই। আজকেও খবর এসেছে পুরোটা একটি জায়গা দখল হয়ে যাচ্ছে। আজকে আমরা যদি দেখি পাহাড়ে একটি চুক্তি হয়েছে, একটি সরকার চুক্তি করেছিল, তারা চুক্তি বাস্তবায়নের কোনো খবরই রাখলো না। আজকে আমরা যদি দেখতে পাই বাংলাদেশের 64টি জেলার 61টি জেলায় সিভিল প্রশাসনের আন্ডারে রয়েছে, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এখনো সামরিক প্রশাসনের হাতে রয়ে গেছে। আসলে প্রকৃতপক্ষে বৈষম্য কোথায় কোথায় আছে? এই অভ্যুত্থান পরবর্তী সরকার এই 5.5 মাসে কতটুকু কাজ করতে পেরেছে? আসলে কি বৈষম্য দূর করতে চায় আমার কাছে এটাই এখনো পরিষ্কার হচ্ছে না। আমরা এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই যে হামলা হয়েছে এর ভিডিও ফুটেজ রয়েছে এবং তারা বীর গর্বে এই ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে। এদের পিছনে যারা রয়েছে তারাও এই ঢাকা শহরে বীর গর্বে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের আসলে উদ্দেশ্য কি আমরা বুঝতে পারছি না। আমাদের কাছে মনে হচ্ছে যে এর সঙ্গে প্রশাসনের কোনো অংশ যুক্ত আছে কিনা সেটা আসলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করার আমরা দাবি জানাচ্ছি। আমরা দেখতে পেয়েছি আদিবাসী জনতা এবং ছাত্রীরা যখন শান্তিপূর্ণ মিছিল করছিল সেই সময় আমরা দেখতে পেলাম জাতীয় পতাকা বেঁধে মোটা মোটা লাঠি, তারপর বিভিন্ন সরঞ্জামাতি নিয়ে তারা একদম 2.5 হাত লাঠি নিয়ে সেখানে হামলা চালিয়েছে এবং হামলা চালিয়ে কিভাবে নির্যাতন করা হয়েছে আপনারা জানেন। এখনো যারা হামলায় আহত হয়েছে তারা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সেরকম তৎপরতা আসলে দেখতে পাইনি। তো সেই কারণে আমরা দাবি জানাতে চাই যে এ সকল ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচার এবং আদিবাসীদের নিরাপত্ত, সেই সাথে যে গ্রাফিতিটি মুজিব বলা হয়েছে সেই গ্রাফিতিটি যথাস্থানে আবার পুনঃস্থাপন করতে হবে। নতুবা সর্বশেষে বলতে চাই যে এই নিরীহ আদিবাসীদের বারবার দমন পীড়ন করলে এখান থেকে শহরের আগুন বেরোতে পারে। সেই শহরের আগুনে কি হতে পারে সেটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। আগামী দিনে আন্দোলনের সংগ্রামে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। পাঠ্য বই থেকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়া এবং আদিবাসীদের উপরে হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার পক্ষ থেকে আজকের এই আলোচনা সভার মাননীয় সভাপতি, উপস্থিত আছেন সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত বিক্ষুব্ধ সমাজের কর্মী সাথী ভাই বোনেরা এবং এখানে উপস্থিত সংগ্রামী সুধীমণ্ডলী, আপনারা জানেন যে কেন এই সমাবেশটি ডাকা হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে
এই অভ্যুত্থানের পরে রাষ্ট্র সরকার প্রধান সারা বিশ্বের কাছে গ্রাফিতি তুলে ধরেছেন এবং সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের কাছে গ্রাফিতি পৌঁছে দিয়েছেন। আর বাংলাদেশের এনসিটিভি সেই গ্রাফিতি মুছে দিচ্ছে, বাদ দিচ্ছে। তাহলে এরা কারা? এই সরকার গ্রাফিতির পক্ষে সারা বাংলাদেশ, সারা বিশ্বের মানুষকে সংগঠিত করছেন, আর এনসিটিভি তারা বাদ দিয়ে কোন রাজনীতি করছেন এবং কি বুঝাতে চাইছেন দেশের মানুষকে। আমরা এখানে যারা বসে আছি, আমরা সবাই বৈষম্য নিরসনের জন্য লড়াই সংগ্রাম করে আসছি। আমরা মনে প্রাণে বৈষম্যের অবসান চাই, কিন্তু আমরা এই হামলা, এই ঘটনার মধ্য দিয়ে আমরা লক্ষ্য করছি যে বৈষম্য আরো দেশের মানুষের কাছে বেশি বেশি করে তুলে ধরছেন। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের রাজনীতির আজকে সারা দেশের মানুষ সবাই জানে কি হচ্ছে না না হচ্ছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রামের ওই পা ফাটা কৃষক, উনিও জানেন বাংলাদেশে আজকে কি ঘটনা ঘটছে। আমরা দেখেছি তো স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, 90-এর গণ অভ্যুত্থান, পরবর্তী সময়ে রাজনৈতিক সরকার আমরা দেখেছি। নিশ্চয়ই রাজনৈতিক সরকারের রাজনীতি থাকবে এবং রাজনীতি করবে, এবং সরকার রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্র সরকার পরিচালনা করবে না। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আজকের এই যে সরকার অভ্যুত্থানের পরে এই যে অরাজনৈতিক সরকারই বলি, এই সরকারকে দিনে দিনে স্বৈরাচারী সরকারে রূপান্তরিত হওয়ার জন্য যে সমস্ত কর্মসূচি এবং যে সমস্ত কর্মকাণ্ড দেশের বিভিন্ন অঞ্চলে আনাচে কানাচে ঘটনাগুলি ঘটছে, এই সরকারকে স্বৈরাচারী সরকার হিসাবে রূপান্তরিত করার জন্য কারা ষড়যন্ত্র চক্রান্ত করছেন দেশের মানুষ কিন্তু জানে। দেশের মানুষ জানে এই সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত করে বাংলাদেশের মানুষের সামনে পাওয়ার পাওয়া যাবে না। বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ মুক্তি চায়, বাংলাদেশের মানুষ স্বাধীন সার্বভৌম সংবিধান চায়। আমরা সেই লড়াইকে অব্যাহত রাখবো। কাজেই এই সমস্ত হামলা মামলা করে, ষড়যন্ত্র চক্রান্ত করে বাংলাদেশকে পিছন থেকে টেনে ধরে রাখা যাবে না। আপনারা হুঁশিয়ার হয়ে যান। বাংলাদেশের মানুষ কি পারে না পারে না, কি পারে কি পারে না আপনারা তো দেখেছেন, আবারও দেখবেন। কাজেই আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, মানুষের মুক্তিতে বিশ্বাস করি, আমরা সবাইকে আবারও বলবো, ঐক্যবদ্ধভাবে আমরা সজাগ থাকি, সমস্ত ষড়যন্ত্র চক্রান্তের জাল ছিন্ন করে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করি। সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা। এই ঘটনার আমরা নিন্দা তো জানিয়েছি, তীব্র নিন্দা প্রতিবাদ করেছি, কিন্তু কয়েকটা প্রশ্ন আসে আমাদের মনে। প্রশ্নটা হলো যে কোনো একটি দল একটা দাবি করবে আর সেটা মেনে নিতে হবে, এটা কিভাবে হতে পারে? কোনো প্রসেস, কোনো কনসালটেশন, কোনো আলাপ কিছু নাই। তারা এসে একটা দল দাবি করলো আর এমন একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় রাতারাতি পাল্টে গেল, সেটা আমাদেরকে আসলে খুব অবাক করেছে। তারপরে তো এই ন্যাক্কারজনক হামলার তো প্রতিবাদ নিন্দা জানাবার আমাদের কাছে ভাষা নাই। আমরা আসলে জানতে চাই যে এত হিংসা, হিংস্র মনোভাব কোত্থেকে আসছে, কি কারণে আমরা আজকে ভিন্নতা গ্রহণ করতে পারছি না? আমাদের বাংলাদেশ একটা বৈচিত্র্যময় দেশ। সারা পৃথিবীতে, আগের বক্তা বলে গেলেন যে আমরা এই ছবি সারা বিশ্বে দেখাচ্ছি, তারপরে তাদের উপরে এরকম নিপীড়ন করছি। এটা আমাদের সবার জন্য একটা লজ্জাজনক। আর মুখে তো বললে হবে না যে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু বলতে কিছু নাই, আমরা সবাই একই। এটা কিন্তু বাস্তব একদম উল্টো।
বাস্তব চিত্র হলো যে আজকে বাংলাদেশে আমাদের মাইনরিটি সংখ্যালঘু যারা, তারা আমাদের আদিবাসী হোক, ধর্মীয় সংখ্যালঘু, সবাই কিন্তু একটা আতঙ্কে আছে। হয়তো তাদের উপরে সবার উপরে হামলা হচ্ছে না, কিন্তু মনে মনে তারা একটা আতঙ্কে আছে। এটাও কিন্তু আমাদের জন্য খুব লজ্জাজনক একটা ব্যাপার যে বাংলাদেশের নাগরিক হয়ে একটি জনগোষ্ঠী কেন ভয়ে থাকবে এই দেশে। আরেকটা কথা হলো যে আমরা অবশ্যই এই ঘটনার একটা সুষ্ঠু তদন্ত চাই, যারা দোষী তাদের শাস্তি চাই, কিন্তু তার চাইতেও বড় প্রশ্ন আমার সরকারের কাছে, এরকম ঘটনা যদি না ঘটে আপনাদের প্ল্যানটা কি? এইটা ঘটনা ঘটার আগে আপনারা এটা কি কি করছেন, আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন যে এটা যেন না ঘটে? আমরা সত্যি এটা জানতে চাই। আমরা আজ অব্দি শুনি নাই যে সম্প্রীতি নিয়ে একটা আলাপ করা, একটা জায়গায় জায়গায় ঘুরে তাদের যে একটা আস্থা ভেঙে গেছে, এই আস্থা ফিরিয়ে আনার তো কোনো কাজ আমরা দেখছি না। আপনারা জানেন কয়েক মাস আগে পার্বত্য চট্টগ্রামে কি বাজে একটা ঘটনা ঘটলো, যখন একটা শিক্ষক, যে ধর্ষণের অভিযুক্ত একটা শিক্ষককে নিয়োগ দেওয়া হলো এবং সে ধর্ষণ করতে গিয়ে ধরা পড়েছে এবং ওকে মানুষ পিছিয়ে মেরে ফেলেছে, তারপরে তো শয় শয় লোককে জেলে দিয়ে দিয়েছে। তো এই ধরনের আজকে নারীদের অধিকার, আদিবাসী নারী বলেন, সংখ্যাগরিষ্ঠ বা অন্য জায়গায় তাদের উপরে নিপীড়ন, সহিংসতা অব্যাহত চলছে। আমরা এটা নিয়ে কি করছি? তাই আমি বলবো, একদম জোর গলায় বলবো যে অবশ্যই আমরা এটার অবসান চাই, কিন্তু আমরা কিভাবে এটা থামাবো